সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যাওয়া হয়নি কখনো। সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি করে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসেছে মাঠের উপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরদের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালাঘর, তাঁবু চারিদিকে, পাঞ্জাবি কন্ট্রাক্টরদের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চৌড়া রাস্তাগুলোর উপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। এ কি হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা নেই। আজ সকালে মাটির লাইনের ছোট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি তার এই অবস্থা। হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে। ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেতেপোতা, হাঁসকালির চোড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিসের পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তোক্তা বসেছিল তার বাসা। দেয়ালে তার হুঁকো ঝুলতো পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা চটের থলি ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি, এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গবযুক্ত বসন্তের দাগ আঁকা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গা সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? গিরিশ ঘোষ জানো না? হুঁ, কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি। কি উত্তর দেব যখন সত্যিই জানি না গিরিশ ঘোষ কে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন, এবং বিক্রিও অনেক করেছিলেন। প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি তার ছিল না। কত বাকি? 7 আনা? নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। হ্যাঁ রে, মাইনের টাকাটা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি রে? না পিসিমা, মাস্টার মশাই একখানা বই দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার, তেমনই পোড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং। ও বই ফেরত দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না। এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কে আবার? আমাদের গায়ে তো ও নামে কেউ নেই। দুর্গপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না। তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন। তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গলা টিপলে দুধ বেরোয় উনি জানেন।
ফাজিল কোথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনা মানতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি যা। একদিন উমাচরণ মাস্টার আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে আমার মতোই স্কুল মাস্টারি করেছিলেন। আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাঁধছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন। আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। কেন রে? উনি চালতা বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন, বোধহয় লেখেন। কবি মানুষ কি না? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছাওয়ায় দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জোড়াজোড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের উপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো রয়েছে সেগুলোর উপর। আমরা শ্যাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আনমনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। দেখলি, কবি মানুষ। কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন, তখন হাঁ করে তার দিকে চেয়ে থাকতাম। একজন কবি বটে। উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারিই করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। বছরখানেক কাটলো। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে মনে আছে, চক্রতীতের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন সাবলতলার মাঠে ঝাঁঝা করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শ্যাওড়া ডাঁটা আর বন তুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় 2 কোষ 2.5 কোষ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। যাও, সব গাছতলায় একটু বসে নাও। আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। দেখো তো কুল হয়েছে কিনা। কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলুম। কি সুন্দর যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়ায়। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলবার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। একটা কোলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, যেন এ জগতে মানুষের বাস নেই। শুধুই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মজমজ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এ দেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তকর জগতের মানুষ। এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান আদেও নেই। হ্যাঁ রে, মাস্টার মশাই কোথায় রে? কেন কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে।
গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার উপর তো আছি এখানে, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা। এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে পরীক্ষা দেওয়া নাকি নানা গোলমাল। খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে। একটু যে দেখাদেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই। বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফাস করবারও জো নেই সেখানে। নবমীর পাঠার মতন কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের। সত্যি বলছি, সাবলতলা মাঠ দেখবার পরে, সেখানে এসে এই 2 ঘন্টা ছুটাছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানা এসে বলল, আমরা যাব কখন? মাস্টার মশাই কোথায়? সত্যিই তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে লাগলাম। সতু ডাকতে লাগলো, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। বাগে নিয়ে গেল নাকি রে? দূর, এখানে মানুষকে গো বাঘ থাকবে? না নেই, তোকে বলেছে। তবে গেলেন কোথায়? তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। শিগগির শিগগিরই আয়, দেখে যা। কি হয়েছে রে? বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় উঁচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আনমনে কি বলছেন, এমনকি আপন মনে ফিকফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি, অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। মাস্টার মশাই একজন আসল কবি। ঠিক তাই। কানায়ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকারের জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। কিন্তু ভাই, সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে 2-1 আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে, এই আসতে। হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা। বাগে ধরুক সব শুদ্ধ। আসুন মাস্টার মশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। তাই তো, বেলা গিয়েছে দেখছি। চল চল, জায়গাটা বড় চমৎকার না? ওখানে কি করছিলেন মাস্টার মশাই? কি আছে ওখানে? সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে। কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমারও চোখে যে এই অপরাহ্নের এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার ছাই পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারোর মুখে নামও শুনিনি। তাতে কিছু আসে যায় না, যশোভাগ্য কি সকলের থাকে? আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে তার সৌন্দর্য, সেই নির্জনতা।
উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল।